এবার যে খবরের দিকে চোখ রাখবো, রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের মাটি কতটা শক্ত, জাতীয় রাজনীতিতেও কি কতটা প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে কংগ্রেস? বামেদের সঙ্গে জোট কি এবারেও সফল হবে? ট্রাইব টিভিকে সব প্রশ্নের উত্তর দিলেন রাজ্য যুব কংগ্রেস সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তারপর 24শে লোকসভা নির্বাচন। রাজ্যে যেমন তৃণমূল, তেমনি কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতিতে তারা ডুবে রয়েছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর যে সরকার, বিজেপি সরকার, তার বিরুদ্ধে অভিযোগ। তাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যারাই সুর চড়াচ্ছে তাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। এই নিয়েই সরগরম রাজ্য থেকে শুরু করে জাতীয় রাজনীতি। আর এই সমস্ত কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমরা পেয়ে গেছি কংগ্রেসের রাজ্য যুব সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়। নীলাভদা, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। যে প্রশ্নটা আপনাকে প্রথমেই করব, সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। কিছুদিন আগেই আপনারা জোট করে, বামেদের সঙ্গে জোট করে সাগরদিঘি নির্বাচনে জয়ী হয়েছেন, উপনির্বাচনে। সামনে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের বর্তমান যে শাসক দল, তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌরসভা নিয়োগের দুর্নীতি। কিন্তু সেইভাবে বিরোধীদের আন্দোলন কিন্তু সেইভাবে দানা বাজছে না। কংগ্রেস কোথায় রাস্তায়? কি আপনাদের পরিকল্পনা, আপনাদের ইস্যু কি? আপনারা তো সামনেই পঞ্চায়েত নির্বাচন, কি ইস্যু নিয়ে লড়াই করবেন? কি ইস্যুতে তৃণমূলকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দেবেন? দেখুন, ইস্যুর তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলা অভাব নেই। কারণ আজকে দেখুন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেই ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, আমিও একটা সাধারণ ঘরের ছেলেমেয়ে। এখানে পশ্চিমবঙ্গের যারা প্রত্যেকে রয়েছেন সাধারণ ঘরের ছেলেমেয়ে, পড়াশুনো কেন করে? তারা একটা শখ যে একটা চাকরি পেলে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থায় সচ্ছলতা আসবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পৌরসভার একটা ঝাড়ুদারের চাকরি, পৌরসভার চেয়ারম্যানের গাড়ির ড্রাইভারের চাকরি, পৌরসভার চাকরি থেকে শুরু করে স্কুল শিক্ষকের চাকরি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, টেট, সব জায়গায় চাকরি বিক্রি হয়েছে। হয় তারাই চাকরি পেয়েছেন যদি পরেশ অধিকারীর কেউ কন্যা হন, যদি কেউ কেষ্টমণ্ডলের কন্যা হন, যদি কেউ তৃণমূলের জেলা পরিষদ সভাধিপতির স্বামী হন। অর্থাৎ তৃণমূলের নেতাদের স্বামী বা স্ত্রী বা কন্যা, মেয়ে, ছেলে মেয়ে না হলে, বা আত্মীয় না হলে, বা তৃণমূলের নেতা নেত্রীদের বান্ধবী না হলে, বা 15 লাখ, 20 লাখ, 25 লাখ করে টাকা না দিলে। এবং এই চাকরি পাওয়ার জন্য বহু ছেলে মেয়েকে আমরা দেখেছি গ্রাম অঞ্চলে, তারা তাদের জমি বিক্রি করে তৃণমূলের হাতে টাকা তুলে দিয়েছে। চাষের জমি বিক্রি করে তারা টাকা দিল, তারপরেও তাদের অনেকের চাকরি হয়নি। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে সারা শিক্ষা দপ্তরটাই জেলে। আজকে আমরা 47 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, 47 সাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা আছে। সেই 47 থেকে 77 কোনো দিন কোনো বিধায়ককে আমরা জেলে যেতে দেখিনি। বামপন্থীদের শাসন ছিল 34 বছর। 34 বছর আমরা কোনো বিধায়ককে জেলে যেতে দেখিনি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পুরো শিক্ষা দপ্তরটা জেলে। মানিক ভট্টাচার্য, তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, সাথে সাথে তিনি আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি সভাপতি, এবং তাকে তৃণমূল সরায়নি বা এই সরকার সরায়নি, তাকে সরিয়েছে কোর্টের অর্ডারে। পরবর্তীকালে দেখা গেল মানিক ভট্টাচার্য জেলে, সাথে তার সম্পূর্ণ পরিবারটাই জেলে। শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলে। তার বান্ধবীর বাড়ি থেকে দেখলাম 50 কোটি টাকা পাওয়া গেল, যেই দৃশ্য আমরা কোনোদিন দেখিনি। আগে আমরা দক্ষিণী সিনেমায় দেখতাম নেতাদের বাড়ির থেকে, তারপরে আপনার শিল্পপতিদের বাড়ির থেকে সব কোটি কোটি টাকা বেরোচ্ছে। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছি না যে 50 কোটি টাকা একজন মানুষের বাড়ি থাকতে পারে। তাই বাংলায় দাঁড়িয়ে এমনভাবে দুর্নীতি হয়েছে। শান্তনু ব্যানার্জি, তিনি তৃণমূলের একটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। সে আগে একটা ইলেকট্রিক সাপ্লাইতে মই ধরার চাকরি করতো। যারা মই ধরার চাকরি করে তাদের আমি ছোটো করছি না, কিন্তু সেটা তাদের কাছে তাদের রুজি রুটি। কিন্তু একটা সাধারণ ওই ছেলে, সে কী করে এতগুলো হোটেল, এতগুলো রিসর্টের মালিক হলো, এতগুলো ফ্ল্যাটের মালিক হলো? এগুলো তো বাংলার মানুষ দেখছে। কুন্তল ঘোষ, সে কী করে কয়েকশো কোটি টাকার মালিক হলো? অয়নশীল, একটা প্রমোটার কেউ প্রমোটিংয়ের ব্যবসা করতে হয়, তার কাছে আমরা দেখছি ওএমআর শিট। অর্থাৎ যে দুর্নীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে, এই দুর্নীতি একদম পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একদম পৌরসভা, পঞ্চায়েত স্তর অবধি একটা কার্যত একটা সিন্ডিকেট কাজ করেছে, একটা গ্যাং কাজ করেছে, যারা পৌরসভা থেকে এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত চাকরি বিক্রি করেছে। এবং সেটা এই বাংলায় দাঁড়িয়ে তৃণমূল দলে একটা গাছের পাতাও নড়ে না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া। সেখানে দাঁড়িয়ে এত বড় দুর্নীতি হয়ে গেল, মমতা ব্যানার্জি আপনি নেত্রী হিসেবেও জানতে পারলেন না দলের, আবার আপনি তো ক্যাবিনেটের হেড, আপনি মুখ্যমন্ত্রী, সেই হিসেবেও আপনি জানতে পারলেন না।
যদি আপনি জেনে চুপ করে থাকেন সেটাও আপনার ব্যর্থতা, আর যদি না জেনতে থাকেন তাহলে বুঝতে হবে দলের উপরে, সরকারের উপরে আপনার কোনো কন্ট্রোল নেই। নীলাবাবু, একদম এটা তো মানে বিচারাধীন রয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে, দুর্নীতি যে হয়েছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, কিছুদিনের মধ্যে হয়তো হয়েও যাবে। এখনও একাধিক কোর্টে, ইডির যেমন ব্যাংশাল কোর্টে চলছে, সিবিআই এর চলছে আলিপুরে বিশেষ আদালতে, এটা তো প্রতিষ্ঠিত। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন আপনাদের কাছে, প্রদেশ কংগ্রেস, আপনারা তো একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের মূল ইস্যুটাই থাকে বা মূল লক্ষ্যটাই থাকে হচ্ছে ক্ষমতায় বসা, রাজ্যের হোক বা দেশের হোক। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন এত বড় একটা স্ক্যাম, সেইটাই দাঁড়িয়ে বা প্রদেশ কংগ্রেস কোথায়, রাস্তায় কোথায়? তাদের তো সেইভাবে বিরোধিতা, মানে সামনে দুটো নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন যেটা পরের বিধানসভা নির্বাচনের বলা যায় অ্যাসিড টেস্ট বিরোধীদের কাছে। যদি সঠিকভাবে নির্বাচন হয়, আপনারা যে দাবিটা করছেন সন্ত্রাস হতে পারে বা সঠিকভাবে নির্বাচন হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু স্পেসিফিক আমার আপনার কাছে প্রশ্ন যে এই এত বড় স্ক্যাম, এত দুর্নীতি একদম আপনাদের হাতে, তো মানে একদম ক্যাচ তুলে দিয়েছে রাজ্যের শাসক দল, কিন্তু সেইটাকে আপনারা লুপে নিয়ে কোথায় রাস্তায়, কোথায় আন্দোলন, কোথায় মানুষকে আপনারা বোঝাচ্ছেন? দেখুন, আমরা আমাদের মতো আন্দোলন করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি এবং মানুষ সবটাই বুঝতে পারছেন। তার উদাহরণ কিন্তু সাগরদিঘি নির্বাচনে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল। সাগরদিঘি নির্বাচনে মানুষের ভোটটা দিতে পেরেছে। আমরা বারে বারেই বলছি মানুষ ভোট দিক, মানুষ আমাদেরকে ভোট নাই দিতে পারে, তার যে পছন্দ না, কিন্তু মানুষ ভোট দিক, তৃণমূলকেও দিলে মানুষ ভোট দিক। কিন্তু তৃণমূলের বাহিনী গিয়ে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থেকে ভোট করবে, অবশ্য যিনি উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ভোট করতেন তাকেই এখন দেখছি তিনি কিন্তু তিহার জেলে গিয়ে কম্বল পেতে মাটিতে শুয়ে আছেন। ফলে উন্নয়ন আর রাস্তায় দাঁড়িয়ে নিয়ে উন্নয়ন এখন তিহার জেলে। যদি এই আপনাকে থামাচ্ছি, যদি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচন, তাহলে কি আপনাদের যে জোট, সাগরদিঘি যে আপনারা জোট করে বামেদের সঙ্গে যে সাফল্য পেলেন, এই জোট কি রাজ্য শাসক দলে মানে এই পঞ্চায়েত নির্বাচনে কি প্রভাব ফেলবে? আপনারা কি আসন বাড়াতে পারবেন, কি মনে হচ্ছে? দেখুন, 100% প্রভাব ফেলবে এবং ওই সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে শুধুমাত্র আসন বাড়ানা, আমরা এটা আমাদের ইন্টারনাল যে সমীক্ষা সেখানেও আমরা বুঝতে পারছি বা আমরা কাজ করার সুবাদে বুঝতে পারছি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলা পরিষদ দখল শুধু সময়ের অপেক্ষা। এছাড়া গ্রামসভা, পঞ্চায়েত সমিতিতে ব্যাপকভাবে, এবং দেখুন না, তৃণমূলের জেলা পরিষদের জেতা ইতিমধ্যে কয়েকজন সদস্য মালদায় তারা যোগদান করেছে কংগ্রেসে। তো এমনি তো তারা করছেন না, সেখানকার নিশ্চয়ই মানুষ চাইছে বলেই তারা যোগদান করছেন। মালদা, মুর্শিদাবাদ, আপনি দিনাজপুরের কথা বলছেন, তো এই তিনটে তো আমরা বরাবর জেনে এসেছি কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু আপনারা তো বামেদের সঙ্গে জোট করছেন, তাহলে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে যেখানে এখন বিজেপির অনেকটা প্রভাব রয়েছে, এই জায়গাগুলোতে পঞ্চায়েত নির্বাচনে এই ইস্যুগুলোকে সামনে রেখে এই বাম কং জোট কি সাফল্য পাবে? দেখুন, সব জায়গায়, কিছু জায়গায় দক্ষিণবঙ্গে আমাদের কংগ্রেসের দুর্বলতা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেমন আমি যেই জেলা থেকে আছি, উত্তর চব্বিশ পরগনা, সেই উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাট এরিয়া, বারাসাত এরিয়া, দেগঙ্গা, হাড়োয়া, এই এরিয়াগুলো, আমডাঙ্গা, এই জায়গাগুলো আমরা কংগ্রেস ভালো ফল করতে পারবো। আবার কিছু জায়গা যেখানে আমাদের শক্তি কম, সেখানে বামেদেরকে সামনে রেখে আমরা লড়বো। এটা তো একটা রাজনীতির রণনীতি, সেই রণনীতির মাধ্যমেই লড়াইটা হবে। কিছু জায়গায় যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও শক্তিশালী হয়, তাদেরকেও সহযোগিতা করতে হবে। তৃণমূল বলছে এই মুহূর্তে বাম কংগ্রেস তাদের সেই রকম সাংগঠনিক শক্তি নেই, তারা সমস্ত পঞ্চায়েতে, সমস্ত বুথে বা সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারবে। আপনারা কি সেটা বিশ্বাস মানে মেনে নেবেন? দেখুন, তৃণমূল অনেক কথা বলে, তৃণমূলের কোন নেতা বলছে আগে সেটা জানার দরকার, কারণ তৃণমূলের তো মানে এক এক সময় এক এক রকম কথা শুনতে পাই। তৃণমূল তো বলছে দুর্নীতি হয়নি, সারা রাজ্যের মানুষ দেখছে কি হচ্ছে। তৃণমূল বলতেন মমতা ব্যানার্জিকে সততার প্রতীক, এখন আর দেখবেন কোথাও লেখে না মমতা ব্যানার্জি সততার প্রতীক, কারণ ওরা নিজেরাও জানে আর সততার প্রতীক বললে লোকে খাবে না। তৃণমূল অনেক কথা বলে, তৃণমূল বলেছিল যে আমরা ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলা হবে, পঞ্চায়েতে লুট করতে দেবো না, ভোট পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হবে, কোনোটাই হয়নি। ফলে তৃণমূলের কোনো কথার কোনো গুরুত্ব সাধারণ মানুষের কাছে নেই, কারণ তৃণমূল কোনো কথাই রাখে না, এটা আমরা সবাই জানি। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মূল বার্তা কী হবে, মূল স্লোগান কী হবে, এবং আপনারা যে ম্যানিফেস্টো ইস্তাহার হয়, সেই ইস্তাহারের মূল ইস্যুগুলো কী কী থাকবে? আপনারা যদি পঞ্চায়েত দখল করতে পারেন, সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে আপনারা কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবেন? দেখুন, পঞ্চায়েত মানে হচ্ছে জনগণের পঞ্চায়েত হবে। এই পঞ্চায়েতে 100 দিনের টাকা চুরি হবে না,
ঝড় হলে আমফানের মতো টাকা চুরি হবে না, যে পঞ্চায়েতের যারা মেম্বার হবেন বা প্রধান হবে সেখানে পক্ষপাত দুষ্ট হয়ে স্বজন পোষণ করে তাদের বাড়ির লোকেরাই শুধুমাত্র আবাস যোজনার বাড়ি পাবে, এরকম হবে না। যেটা আপনারা দেখেছেন যে তৃণমূলের প্রধান তার বাড়িতেই মানে তার পরিবারের মধ্যেই 12টা বাড়ি পেয়েছে, অথচ সাধারণ মানুষ যাদের মাথার ওপর ছাউনি নেই তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু বাড়ি পাচ্ছেন না, তারা সেখানে দাঁড়িয়ে বঞ্চিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছে। 100 দিনের কাজ জব কার্ড পাচ্ছেন না সাধারণ মানুষ, কিন্তু যারা তৃণমূল করেছে তারাই এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে। সেখানে দাঁড়িয়ে নিরপেক্ষভাবে পঞ্চায়েত রাজের যে সিস্টেম বা পঞ্চায়েত রাজের মাধ্যমে একদম সাধারণ মানে গ্রামের যারা গরিব মানুষের সংখ্যা বেশি হয় গ্রামে, সেই মানুষের কাছে সরাসরি যে সুযোগ সুবিধা পৌঁছে দেয় সেই সুযোগ সুবিধাগুলো আমরা পৌঁছে দেবো। গত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে একটা বামেদের সঙ্গে আপনাদের আসন রফায় একটা জটিলতা হয়েছিল। প্রথম প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে কি সেই জটিলতা কি থাকবে না? সঠিকভাবে আপনাদের মধ্যে কি সেই রফা হবে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন তার সঙ্গে আপনাকে একটা করবো, এটার সঙ্গে একটা প্রাসঙ্গিক, যে এই যে পঞ্চায়েত নির্বাচনে আপনি একটু আগেই বললেন যে 34 বছরে বাম জমানা যখন ছিল তখন কিন্তু কোনো এরকম বিধায়ককে বা কোনো নেতা মন্ত্রীকে জেলে যেতে দেখেননি দুর্নীতির অভিযোগে। কিন্তু আপনারা তো এই গত 34 বছরের মধ্যে অর্ধেকটা সময় এই বামেদের বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়েছেন, বামেদের বিরুদ্ধেই সরব ছিলেন। 98-এ তৃণমূল কংগ্রেস আসার আগের কথাও আমি যদি ধরে নিই, তাহলে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি বা অতীতে যে কটা নির্বাচন হয়েছে যে ক্ষেত্রে আপনাদের সঙ্গে বামেদের জোট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও কি একটা দ্বিচারিতার প্রশ্ন এসে যাচ্ছে না? যে কংগ্রেস আজকে বামেদেরকে এতদিন ধরে নিন্দা করে এসছে, বামেদের বিরুদ্ধে স্লোগান দিয়ে, বামেদের বিরুদ্ধে আওয়াজ তুলে তারা রাজ্যে নির্বাচন লড়েছে বা লোকসভা নির্বাচনেও আমরা লড়তে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বাম কং এক জায়গায় জোট হচ্ছে, কী জন্য এই জোটটা হচ্ছে এবং মানুষকে এটা আদৌ গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য? দুটো প্রশ্নের উত্তর নেব আপনার। দেখুন, প্রথমত আপনার যে প্রথম প্রশ্নটা, পঞ্চায়েত নির্বাচনটা স্থানীয় স্তরের নির্বাচন। যে গ্রাম পঞ্চায়েতে ভোট হবে, যে অঞ্চলে ভোট হবে, সেখানকার বামপন্থী নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তারা বসে জোটটা ঠিক করবে। এটা উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। বিধানসভা লোকসভায় জোটটা হয় প্রদেশ স্তর থেকে, রাজ্য স্তরে জোট হয়, বা কখনো কখনো লোকসভার ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে জাতীয় স্তর থেকেও জোটটা হয়। এখানে প্রথমত সেটা না, আমি আগেই বললাম এটা গ্রাম বাংলার ভোট, গ্রামের মানুষের ভোট, নিজেদের একদম সাধারণ পরিষেবা পাওয়ার ভোট। আপনি আত্মবিশ্বাসী যে এই কোনো সমস্যা হবে না? আমি দ্বিতীয় উত্তরটা নেব, যে মানুষের সঙ্গে কোথাও কি তাদের দ্বিচারিতার প্রশ্ন তো উঠে যাচ্ছে অনেক সময়। দেখুন, প্রথমত আপনি বললেন 1998 অবধি না, 2011 অবধি আমরা সিপিএমের বিরোধিতা করেছি। 2011 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসকে সাথে নিয়েই রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছিল এবং কংগ্রেসের প্রথম দিকে মন্ত্রিসভায় সদস্যও ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। কিন্তু আপনারা বলুন তো, কোনো বামপন্থী মন্ত্রী, কোনো বামপন্থী বিধায়ককে কি আমরা জেলে যেতে দেখেছি? দেখিনি। তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই ছিল, নিশ্চয়ই তারা কোনো খারাপ কাজ করেছিল বলে আজকে তারা বাংলা থেকে 2011 সালে মানুষ তাদের অপসারণ করেছে। কিন্তু অপসারণ হওয়ার পরে যে শক্তি বাংলার ক্ষমতায় এলো, তারা একদিকে যেমন কংগ্রেসকে খান খান করে ভাঙতে দেখেছি, একের পর এক জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ সব নেওয়া আছে, দল ভাঙাতে দেখেছি। কই বামেরা তো কোনোদিন আমাদের দল ভাঙায়নি। এবং তার সাথে সাথে আজকের দিনে যেভাবে দুর্নীতি, যেভাবে যুব সমাজকে বঞ্চিত করা হচ্ছে, যুব সমাজের হকের চাকরিটা, সেই চাকরিটাকে বিক্রি করে তৃণমূলের নেতাদের 50টা ফ্ল্যাট, 10টা গাড়ি, তাদের বান্ধবীর বাড়িতে 50 কোটি, এগুলো তো মানুষ দেখছেন। তাই এই জায়গা থেকে মানুষের আজকে পিঠ তো দেয়ালে ঠেকেছে। তাই সেখানে দাঁড়িয়ে মানুষের দাবি মেনে, মানুষের ইচ্ছাতেই কিন্তু এই জোটটা আমাদের করতে হচ্ছে। কারণ এই স্বৈরাচারী তৃণমূল সরকারকে যদি না সরানো যায়, মমতা ব্যানার্জিকে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী না করা যায়, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে না, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। রাজ্য থেকে এবার একটু জাতীয় স্তরে যাব। আপনারা যেমন রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, দুর্নীতির অভিযোগ তুলছেন, সেই জায়গাতে আপনাদের একই অভিযোগগুলো রয়েছে হচ্ছে বিজেপির ক্ষেত্রেও, বা যে এখন যে এনডিএ গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আপনারা তো স্পেসিফিক অভিযোগ করছেন যে আপনারা বিরোধীরা, প্রত্যেকটা যে বিরোধী দল রয়েছে, বিজেপি যে দলগুলো রয়েছে, তারা অভিযোগ করছে যারাই নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলছে, সে সংবাদ মাধ্যমই হোক বা বিরোধীরা হোক, সেক্ষেত্রে তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এবং তার শেষ উদাহরণ হচ্ছে আপনাদের জাতীয় নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী, তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই আন্দোলনটাকে বা এই বিজেপির বিরুদ্ধে প্রচারটাকে কতটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারছেন আপনারা? দেখুন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন তো আমরা প্রথম থেকেই করে আসছি, এটা তো নতুন করে কিছু বলার নেই। কারোর মনে কোনো সন্দেহ নেই বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিন্তু বিজেপি বিরোধী লড়াইটাকে খানিকটা নষ্ট করার চেষ্টা করছে, বা বিজেপি বিরোধী লড়াইকে
যেটা গ্রাম বাংলার মানুষ কথায় বলে যে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা করছেন মমতা ব্যানার্জি। তাকে দেখলাম তিনি মেঘালয়ে গেলেন তার দলকে নিয়ে, তিনি ত্রিপুরাতে গেলেন, তিনি গোয়াতে গেলেন, সব জায়গায় গেলেন, তার যার অধিকার আছে। যার পরে কী দেখলাম, নোটার থেকে কম ভোট পাওয়া হলো। আগে ওরা বলতো সর্বভারতীয় তৃণমূল, এখন সর্বভারতীয় পদটা গিয়ে আঞ্চলিক তৃণমূল। এই আঞ্চলিক তৃণমূলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছে তার ভাইপো। ফলে এই ধরনের দলগুলোকে নিয়েই তো সমস্যা। এরা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে রাজ্যে বিজেপিকে সরাতে গেলে বৃহত্তর জোট করতে হবে, তাতে বামেদের সঙ্গে আপনাদের কংগ্রেসকেও সেই জোটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন। আপনারা কি এরকম কোনো সময় আসবে যে আপনারা কি তৃণমূল নেত্রীর এই ডাকে সাড়া দেওয়ার কোনো সম্ভাবনা ভবিষ্যতে কি দেখা যেতে পারে? দেখুন, সেটা এখন সম্ভাবনা কি তৈরি হলো না এটা আমি তো বলতে পারবো না। এটা আমাদের উচ্চ নেতৃত্বর বিষয়, সর্বভারতীয় সভাপতির ব্যাপার। কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে আমরা যারা রাজনীতি করি, আমরা প্রত্যেকে তৃণমূলের দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত, এবং বাংলার প্রতিটা মানুষ আজকে তৃণমূলের এই অপশাসনের ফলে লাঞ্ছিত, নিপীড়িত। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সাথে কোনো রাজনৈতিক জোট ব্যক্তিগতভাবে তো আমরা কেউ চাইবো না, আর পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস দল করেন তারাও চান না। কিন্তু রাজনীতির কী পরিস্থিতিতে কী হয় এটা অনেক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, এই কথা আমি বলতে পারবো না। কিন্তু আমি আবারও বলছি, বিজেপির বিরুদ্ধে লড়াইতে আমাদের সামনে প্রশ্ন কোনো নেই। প্রশ্ন যদি থাকে সেটা তৃণমূলের সামনে আছে, কারণ তৃণমূলকে দেখেছি ত্রিপুরায় গিয়ে নোটার থেকেও অর্ধেক ভোট পেয়েছে তারা। 24-এর লোকসভা নির্বাচনে আবার কি কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট কি তৈরি হবে? আপনারা কতটা আশাবাদী? আর আমার শেষ প্রশ্ন, আপনারা রাজ্যে যেমন বলছেন বামেদের সঙ্গে জোট করে আপনারা আশাবাদী, তেমনি 24-এর নির্বাচনেও আপনারা এনডিএ সরকার বা বিজেপিকে পরাস্ত করতে সক্ষম হবেন। আমার ঠিক শেষ প্রশ্নটা এই জায়গাতেই, কিসের জোরে বলছেন যে এই মুহূর্তে তো দেখতে গেলে রাজ্যের মূল বিরোধী দল হচ্ছে বিজেপি, কংগ্রেস বামেদের আসন একদম তলানিতে নেই বললেই চলে, কিসের আত্মবিশ্বাসের জোরে বলছেন যে আপনারা এই রাজ্যে তৃণমূল সরকারকেও সরাতে পারবেন, বা 24-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে আপনারা বিজেপিকে সরিয়ে আপনাদের কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট হতে পারে? দেখুন, দুটোর প্রশ্নের প্রেক্ষাপট আলাদা। কেন্দ্রের লড়াইটা হবে লোকসভা ভোটে। লোকসভা ভোটে এক ধরনের ইস্যুর উপরে ভোট হয়, বিধানসভা আলাদা ইস্যুতে ভোট হয়, পৌরসভা পঞ্চায়েত আলাদা ইস্যুতে ভোট হয়। সেখানে দাঁড়িয়ে লোকসভা ভোটে দাঁড়িয়ে কংগ্রেস বা ইউপিএ গভর্নমেন্ট, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। সেখানে আমরা পূর্ণ চেষ্টা করছি যদি বিজেপিকে সরিয়ে আবার ইউপিএ বা কোনো বিরোধী জোটের সরকার গঠন করা যায়। আর রইল পশ্চিমবঙ্গের প্রশ্ন, পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোট। 2026 অবধি সরকারটা টেকে, নাকি তার আগেই এই যেভাবে এই বিধায়করা জেলে যাওয়া শুরু করেছেন, পুরো বিধানসভাটা নিয়ে গিয়ে জেলে চলে যায়? আলিপুর জেলে হয়তো আমরা দেখলাম, এরপরে বিধানসভার অধিবেশন বসে। মমতা ব্যানার্জি 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে কি বিজেপি আপনাদের ভোট কাটবে না? 26 অবধি, আমি তো আগেও বলছি 26 অবধি সরকারটা টিকবে কিনা আগে দেখুন না। এমনও তো হতে পারে যে, যেটা আমি খবরও পাচ্ছি বা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি, তৃণমূলের বিধায়করা কিন্তু চাকরি বিক্রি করে এজেন্টের কাজ করেছে। ইতিমধ্যে 3 জন জেলে গেছেন, তাপস শাহ যাবে করছে। যে কোনো সময় দেখা যেতে পারে এরপরে একাধিক বিধায়ক তারা জেলে যাবে। আগামী দিনে দেখা যেতে পারে আলিপুর জেলে বা সেন্ট্রাল জেলে হয়তো বিধানসভার অধিবেশন। সেটা তো বুঝলাম, আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যে বিজেপিকে সরিয়ে মানে আপনাদের সামনে তো চ্যালেঞ্জ এখন দুটো, শুধু তৃণমূল নয়, বিজেপিও রয়েছে, কারণ বিজেপির শক্তি অনেকটাই বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে, অনেকগুলো আসন তাদের বিধানসভায় রয়েছে। আসনের নিরিখে যদি যাই, সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের জোটের থেকে বিজেপির, আপনাদের তো চ্যালেঞ্জ দুটো, তৃণমূলকে সরানো প্লাস বিজেপিকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসা। তা সেটা আপনারা কি বিজেপিকেও হারাতে সক্ষম? দেখুন, বিধানসভা ভোট এখন অনেক দেরি আছে, এখনই এইটা নিয়ে বলার তো পরিস্থিতি আসেনি। তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, কিন্তু লোকসভা পঞ্চায়েত বা লোকসভার পরে ভোট কাটাকাটিতে কি তৃণমূল অ্যাডভান্টেজ হবে না? অতীতেও আমরা যখন দেখেছি যে বিজেপিরও তো একটা ভোট রয়েছে, সেক্ষেত্রে এই পঞ্চায়েত নির্বাচনে তার একটা ইফেক্ট পড়বে না? দেখুন, ভোট কাটাকাটি হবে না। কেন হবে না আমি বলছি, গ্রাউন্ডে দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে হারাবে, এবং তৃণমূলকে হারাতে যে যেখানে পারবে সেখানে তাকেই মানুষ ভোট দেবে। এখানে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে যে সিটে যে অ্যাক্টিভ আছে, কোথাও নির্দল থাকে তাকেও মানুষ ভোট দেবে। সাগরদিঘিতেও কিন্তু এটা বোঝা গেছে, এবং পঞ্চায়েতেও তাই হবে। আগামী দিনে দেখবেন লোকসভা বিধানসভাতেও কিন্তু এই মডেলের ওপরে ভোট হয়ে তৃণমূল হারবে সর্বত্র, কারণ মানুষ তৃণমূলকে এখন সরাতে চাইছে, যেই পরিস্থিতি 2011-তেও পশ্চিমবঙ্গে ছিল। আমরা যখন কথা বলছিলাম রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী, রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে বিজেপিকে টেক্কা দিয়ে, তেমনি আগামী 24-এর লোকসভা নির্বাচনেও এনডিএ সরকার, নরেন্দ্র মোদী সরকারকে সরিয়ে আবারও কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার
আবার গঠন হবে এবং সমস্ত যে নিয়োগ দুর্নীতি রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের যে একাধিক বঞ্চনার যে অভিযোগ উঠছে বা কেন্দ্রের যে একাধিক সাধারণ মানুষের জীবন, মধ্যবিত্তের জীবনকে ঘেঁটে দেওয়া, সে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন বিষয়, সব জায়গাতেই কিন্তু কংগ্রেস হারিয়ে যায়নি। কংগ্রেস রাস্তায় আছে, কংগ্রেস মানুষের পাশে আছে, এই বার্তাই দিচ্ছেন রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।